ভাই আপনার আহ, আপনার রাজনীতির শুরুটা কেমন ছিল এবং কোন পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন? আসলে আমার রাজনীতিটা শুরু খেলাধুলার মাধ্যমে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার খেলাধুলার প্রতি অনেক নেশা ছিল, বিশেষ করে ফুটবল। যখন মাঠে খেলাধুলা করি তখন হঠাৎ করে আপনার কিছু আহ, মিছিল করতো, পোলাপানের চকলেট দিত, ইয়া দিত। তো আমি শুরুর তো নেই স্লোগানটা দিতে পারতাম ভালো। সেই জায়গায় আস্তে আস্তে এই খেলাধুলার মাধ্যমেই একটা পর্যায়ে যখন আমি ক্লাস 7-এ উঠি তখন থেকেই আমার রাজনীতিটা আসলে ইনভলভ হয়ে যায় রাজনীতির ভিতরে। আর বিশেষ করে আমার এই খেলাধুলাতেই আমার রাজনীতিটা শুরু। আমি ছেলেদের নিয়ে খেলতাম, আমি নিজে খেলতাম। খেলতে খেলতে আবার খেলাধুলার ভিতরে আবাহনী মহোডান ছিল, আমি মহোডান করতাম। তো এইভাবেই আসলেই যখন 1991 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, আহ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের প্রথম নারীর প্রধানমন্ত্রী, ওই থেকেই খালেদা জিয়ারে ভালো লাগে, ভালোবাসি। এই খেলাধুলার মাধ্যমে আমি বিএনপিকে পছন্দ করতাম এবং এই বিএনপির সাথে আমি সম্পৃক্ত হলাম। সম্পূর্ণ সক্রিয়টা কত সাল থেকে আপনি আর আমি পদ পজিশন বহন করি 1993 সাল থেকে। এর আগে আমি রাজনীতি করছি, কিন্তু আমার পদ পজিশন 1993 সালে ঘড়িসার ইউনিয়ন 1 নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি। আমি 1993 সালে যখন এই 93-তে আমার ছাত্র দলের সভাপতির পরে আমি 2003 সালে ঘড়িসার ইউনিয়ন নির্বাচিত আপনার সভাপতি, অর্থাৎ আপনার কাউন্সিলের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হই 2003 সালে। এরপরে আমি 2011 সালে আপনার নড়িয়া উপজেলা ছাত্র দলের কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এরপর 2016 সালে আবার যুব দলের সাংগঠনিক সম্পাদক। এই পর্যন্ত আমার দলীয় পদ পজিশনে আমি বলবৎ আছি বর্তমানে। বিগত সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়নে কি শিকার হয়েছিলেন কি? এই বিষয়ে কেমন অভিজ্ঞতা ছিল আপনার? 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন নড়িয়া উপজেলার মধ্যে আমি সবচেয়ে এফেক্ট। তার কারণ আমার উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে তাতে আমার মনে হয় না নড়িয়া উপজেলার কারো রাজনৈতিক কর্মীর উপরে করা হয়েছে। 2008 সালের নির্বাচনে 2009-এর 9ই জানুয়ারি আমাকে যখন আমার বাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমার পুরো ঘেরাও করে ফেলে। তৎকালীন সময় এই নড়িয়া উপজেলার সাবেক স্পিকার কর্নেল শওকত আলীর নির্দেশে আমাকে স্পট ডেট করার জন্য সরাসরি হুকুম দিয়েছে। আমি যখন আমার বাজারে যখন ঘেরাও করে ফেলে তখন আমি নিরুপায়, তখন আমি ভাবছি যে হয়তোবা আমার আর বাঁচার কোনো সুযোগ নেই। যাই হোক, বাঁচার মালিক আল্লাহ, উছিলা আমাদের এলাকার জনগণ, কিছু লোক আমাকে উদ্ধার করে। তবে আমি নিজে উদ্ধার হয়েছি, কিন্তু আমার মাকে আমি উদ্ধার করতে পারিনি। আমার মা আওয়ামী লীগ, যারা ছাত্রলীগ ছিল, ক্রিকেটের স্টাম্প দিয়ে 3টা পিরান দিয়েছে এবং আমার মা বলেছে তখন, তোমরা আমাকে মারো কিন্তু আমার ছেলেকে তুমি রক্ষা করো। আমার মার যখন আর্তনাদ, কান্না, তখন আমাকে বাজার থেকে এলাকার লোকজন যেভাবে পাচ্ছে উদ্ধার করেছে।
আমার বাড়িতে আমার ঘরের যেন এক কাপ চা খাবো সেই কাপটা পর্যন্ত রাখিনি, চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। ঘরের ভিতরে এমন একটা জায়গা নাই যেন এখানে স্পট না করেছে। তো আমার মা আজ যদি বেঁচে থাকতো হয়তো বা একটু শান্তি পেত। কি নির্যাতন, কি জুলুম সহ্য করতে হয়েছে। ঢাকা যদি একটা প্রোগ্রাম হইতো, একটা মিছিল হইতো, ওদিন আমরা ঘরে থাকতে পারতাম না। মাসে 30 দিনের দিন 25 দিন পর্যন্ত বাহিরে বাহিরে ঘুমাইতেছি, এক জায়গায় জায়গায়। যখন আমাকে অ্যাটাক করে তখন অনেকে জিজ্ঞাসা করছিল যেন ওর অপরাধটা কি, ও বিএনপি করে, এটি তো অপরাধ। আমার অপরাধ ছিল এই গরিশার ইউনিয়নের ভিতরে, বিশেষ করে সুরেশ্বর যে যুব সমাজটা ছিল, ইয়ং জেনারেশন, ছাত্রদল, যুবদল, এরা আমাকে ভালোবাসতো এবং আমি এটার নেতৃত্ব দিতাম। আমি ইচ্ছা করলে ওই মুহূর্তে আধা ঘন্টা বা যদি 1 ঘন্টা সময় পেতাম, 100-150 লোক নিয়ে আমি মিছিল করতে পারতাম। এটা কি টার্গেট করেছিল কর্নেল শওকত আলী, ওকে যদি দমন করা যায়, ওকে যদি নিঃশ্বাস করা যায়, তাহলে হয়তোবা ওই অঞ্চলটা বিএনপি মুক্ত হবে। যা অনেক কষ্ট করে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে এই যাবৎকালীন আমরা এই দলটা করে আসছি। এবং আমাকে যখন এই হামলা করা হয় তখন আমাদের এই প্রিয় নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই নড়িয়া থানায় ফোন দিয়েছে ওসির কাছে, তার কথা শুনেনি। এরপরে শরীয়তপুরে ফোন দিয়েছে, শরীয়তপুর ফোন দিয়ে দাঙ্গা পুলিশ পাঠাইছে, দাঙ্গা পুলিশ পাঠায়া ওই সময় একজন অ্যারেস্ট করেছে। কিরণ ভাই আমার এই ইয়া নিয়ে অনেক ভূমিকা সে পালন করছে। দূর সময় কিরণ ভাই পাশে ছিল। ওই সময়টা কিরণ ভাই যে হেল্প করছে, আসলে একটা নেতার যা দরকার, একটা কর্মীর জন্য যা কিছু করণীয়, তদ্রুপ সেই কাজটা কিন্তু কিরণ সাহেব করেছে। কিরণ সাহেব ওই মুহূর্তে, কারণ এরাও তো বিপদে ছিল, উনি ইচ্ছা করলে আমার মতো একজন এই নগণ্য কর্মীর খোঁজ খবর নাও নিতে পারত। তৎক্ষণিক আমারে ফোন দিয়ে আমাকে কতক্ষণ পর পর ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত। শান্ত, তোমার কি অবস্থা, বাড়িতে কি অবস্থা, তোমার আম্মার কি অবস্থা, আমি আপডেট, আমি খবর দিতাম। তো যাই হোক, ওই সময়টা যেন কি যে একটা দিন কাটছে, এটা যদি এখনো যদি মনে পড়ে তাহলে চোখ দিয়ে ভাবে পানি আসা করে। যেন কি স্মৃতি, সবচেয়ে বড় সম্পদ আমার মা, আমার মা করা ছাড় দেয়নি। আমার মা সবকিছু করছি, সবকিছু করতে পারছি, ঘর মেরামত করছি, সবকিছু জিনিসপত্র জড়ো হয়েছে, কিন্তু আমার মার এই আঘাতটা তো আমি ফিরে পাইনি। আমার মারে যে আঘাত দিয়েছে, আঘাতটা আর ফিরে পাওয়ার মতো। যাই হোক, দলকে ভালোবাসি, দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামী তো যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ দলের জন্য কাজ করে যাব। আপনি হামলা মামলার মুখেও রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে চালিয়ে গেছেন এখনো সময়েও? আওয়ামী লীগ আমলে আমাদের নেতা কর্মীরা হামলার শিকার, মামলার শিকার হয়নি এমন কর্মী খুঁজে পাওয়া খুব দায়। এর মধ্যে আমি একজন। গাছ কাটা, রাস্তা কাটা, অনেক হামলা, এরপর মামলা। যে জায়গায় একটা ডাকা পকেট ফুটছে আমরা মামলা খেয়েছি, গাছ কাটছে সে জায়গায়
আমরা মামলা খাইছি। তো এগুলা ফেস করি মূলত এই রাজনীতিটা আমরা করেছি, সেটা 2008 থেকে 2023 সাল পর্যন্ত। এর ভিতরে মামলা 7-8টা মামলা আমি হয়েছি, খাইছি। এবং সবচেয়ে বড় যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে বাড়িতে পুলিশ এসে যে তাণ্ডব লীলাগুলা করত, পারিবারিক ভাবে যে চাপ প্রয়োগ করত, এটা সহ্য করার মতো ছিল না। যেমন আমি তো বাড়িতে থাকতাম না, বাড়িতে এসে ফ্যামিলিদেরকে অকথ্য ভাষা গালাগালি করত, ঘরের ভিতরে ঢুকে কোডার নিচে, খাটের নিচে আপার পর্যন্ত উঠতো, খোঁজাখুঁজি করত এবং ফ্যামিলিকে একটা মানসিক একটা চাপের ভিতরে রাখতো। এই রাত্রে একদিন 2 দিন পর পরে আমরা 10-12 জন করে পুলিশ যেত। তো বেশিরভাগ তো বাড়িতে মহিলা মানুষই থাকতো, পুরুষ থাকতো না। তারা একটা ভয় ভীতির ভিতরে থাকতো, সবসময় আতঙ্কের ভিতরে থাকতো। বিশেষ করে আমার মা বয়স্ক লোক ছিল, আমার মা খুব ভয় পাইতো। তো বাড়িতে যে পুলিশ যখন এই ধরনের টর্চারিংটা, মানসিক টর্চারিংটা করতো, তখনই সবচেয়ে বেশি আঘাতটা লাগতো। দেন বাড়িতে তো মহিলারা, তাদেরকে মানসিকভাবে একটা টর্চারিং করা এবং যে হুমকি দামকি গুলা দিত পুলিশে, অকল্পনীয়। এটা যদি কোনো সিসি ক্যামেরার ফুটেজ থাকতো তাহলে দেখাইতে পারতাম যে আসলে কি যন্ত্রণা পুলিশ আমাদেরকে করছে। এটা ভাষায় বলে এটা এটা শেষ করা যাবে না। বছরের 2টা ঈদ আসতো, তো সবাই তো চায় যে ফ্যামিলির সাথে ঈদ করুক, বাচ্চা কাচ্চা আছে। দেখেন, রাজনীতি করার কারণে ঈদ কি জিনিস সেটা আমরা করতে পারি না পাচ্ছি মা বাবার সামনে আসতে, না পাচ্ছি বাচ্চা কাচ্চার সামনে আসতে। ওই ঈদের দিন না হয় ঈদের পরের দিন একটু রাত্রে দেখা করে আবার চলে গেছি। ওই বাচ্চারা বা মা, ওয়াইফ, এরা আসলে একটা যন্ত্রণা ভোগ করছে। আমি যে যন্ত্রণা ভোগ করছি এর সাথে এরাও ভোগ করছে। ঈদ চান কি জিনিস এটা আমরা আসলে বলতে পারতাম না। কিভাবে ঈদের ভিতরে খুশি থাকে বা কি থাকে, এগুলা আমাদের মনে এগুলা ছিল না ওই সময়। আমাদের মনে ছিল যে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, এটাই ছিল আমাদের পরিকল্পনা এবং পদক্ষেপ। ঈদ, ওই আরো কোনো উৎসব বলেন, এগুলার প্রতি আমাদের ওটা নাই বললেই চলে। আমরা এগুলা শেষ করে দিয়েছি, সম্ভব না এগুলা, এই দানবের মেলা এগুলা সম্ভব না। এইভাবেই দিনগুলা, উৎসবগুলা আমরা বেদনার সহিতই কাটিয়েছি। সুখ কি জিনিস এটা আমরা পাইনি। অনেক সময় আপনারা কি এরকম হচ্ছে ঘর ছাড়া কোথায় জীবনযাপন করতেন সেই দূর সময়টা? দেখেন, আমরা যখন 2012 সালে যখন চিরুনি অভিযান দেয় আওয়ামী লীগ, তখন আমরা বিশেষ করে আজকে যে আমাদের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ভাই, এই রয়েল ভাই, আমি, বর্তমান নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি.এ. মাইজুল হাকিম, আমরা 3টা লোকেই বেশিরভাগ এক জায়গায় থাকতাম। আজকে ভূমকারা কোনো ইউনিয়নে যায় রইছি, ভাত খাইছি ভূমকারা, কিন্তু রাতে যায় শুইছি আপনার ওটার কি বিল কয়, ভূমকারাটা বিল আছে না, ওই বিলের মাঝখানে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যায় রইছি। আবার এরপর দিন আবার উইটা গেছি আপনার জাজিরা, জাজিরা যে এক ঘরে রয়েছি। আবার অন্তিকা উইটা গেছি আপনার তেলিপাড়া, তেলিপাড়া যে এক জায়গায়। অর্থাৎ একদিন এক ইউনিয়নে যা থাকতাম। হ্যাঁ, আর যখন একটানা 1.5 মাস এক পোশাকে ছিলাম, আমার যে পরনে যে প্যান্টটা ছিল সেটা একদম ইয়া হয়ে গেছিল, আপনার লাঠা লাঠা হয়ে গেছিল গা। এরপরে চিন্তা করলাম যে একটু বাড়ির যাই, বাড়ির যাইয়া প্যান্ট শার্টটি গুলো পাল্টায়া এরপরে আসি। তো আমার এক বাইকনারে আমি রাখছি এক রাস্তায়, আমার এক মামাতো বাড়ি রাখছি আরেক রাস্তায়।
তো আমি 2 ঘন্টার ভিতরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। ওদিনই পুলিশ যে পুরা তাণ্ডব লীলা করছে ঘরের ভিতরে, যেন ও আসছে। আর ফ্যামিলি থেকে বলতেছে যেন ও বাড়িতে নাই, বলছে যে না আজকে আসছে, ও বাড়িতে আসছে। তো এমন করেই এক জায়গায় 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 একটানা 1.5 বছর যাবত আমি এই দিনগুলা রাতগুলা পার করছি। সংগঠনকে ধরে রাখতে দুঃসময় থেকে শুরু করে আপনি এখনো পর্যন্ত কি ধরনের ভূমিকা রেখেছেন এবং রাখছেন? যখন দুঃসময় ছিল, আমরা যখন কোনো মিছিল মিটিং করতে পারতাম না, এক জায়গায় 5 জনও আমরা বসতে পারতাম না, তখন আমাদের একটা টার্গেট ছিল, যদি দলীয় কোনো নেতাকর্মীর কোনো অনুষ্ঠান থাকতো, যেমন মিলাদ, সুন্নতে খাদনা, বিবাহ, এগুলো যদি থাকতো, তাহলে আমরা দলীয়ভাবে আমরা দাওয়াত আমাকে দিত, আমরা এই দাওয়াতে অ্যাটেন্ড করতাম 3টার পরে, বেলা 3টার পরে। তো আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করে একটা ঘরের ভিতরে বসে আমরা মিটিং করতাম বা একটা সিদ্ধান্ত নিতাম। তো বিগত দিনে এভাবে আমরা 3-4টা বছর এভাবে আমরা এই দলীয় প্রোগ্রামগুলো আমরা করছি, সাকসেস করছি। এবং সংগঠন গুলা যেগুলা ছিল, সেই সংগঠন আমরা নতুন করে কোনো কমিটি দিতে পারতাম না, বা দিব কেমনে, নিজেরই তো থাকতে পারতাম না। তো আমরা এই কিছু কিছু সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমরা নিজেরা ভিতরে ভিতরে আমরা অ্যাক্টিভ থাকতাম। এবং জাতীয় কোনো যদি প্রোগ্রাম থাকতো আমাদের, সে জায়গায় আমরা ঢাকা যাইতাম, বা বিভাগীয় কোনো সমাবেশ থাকলে সে জায়গায় যেতাম, জেলায় কোনো সমাবেশ থাকলে সে জায়গায় যেতাম। মোটামুটি এভাবে আমরা ওই সময়গুলো আমরা পার করছি। এরপরে দেখেন 5 তারিখের পরে যে আসলো, এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমরা দলীয়ভাবে অনেকটাই উজ্জীবিত। সব মিলিয়ে জিলে আমরা এখন বর্তমানে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটিগুলা সক্রিয় আছে, এবং আমরা আগামী নির্বাচনের জন্য আমরা সেভাবে প্রস্তুতি নিতেছি। বিশেষ করে আমাদের যুবদল নড়িয়া থানা আগামীতে আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করব। সে আলোকেই আমরা বর্তমানে আমাদের সংগঠন আমরা পরিচালনা করতেছি, এবং এটা নির্বাচন উঠান পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো আমরা আপাতত চালিয়ে যাব আর কি। আর সংগঠন বর্তমানে যে পজিশন আছে, এবং কিরণ ভাই যেভাবে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের, তাতে আপনার বিগত দিনের চেয়ে বর্তমানের অনেক ভালো, অনেকটা ভালো অবস্থানে বর্তমানে বিএনপি নড়িয়া উপজেলা অঙ্গ সহযোগী সংগঠন আছে। যদি আপনাদের দল ক্ষমতায় আসে, তাহলে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন? যেহেতু আপনি নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, এখানে আপনাদের অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ আছে, কর্মী আছে, মালিক আছে, তাদের জন্য আপনার আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই যদি এমপি নির্বাচিত হয়, তাহলে এই জায়গায় আমাদের কিছু ভূমিকা থাকবে। বিশেষ করে এলাকার যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা কিরণ ভাইকে সম্পৃক্ত করা। তার কারণে একটা এমপি যখন নির্বাচিত হয়, যখন যে এলাকায় আপনার উন্নয়নটা হয়, এটা কিন্তু
ওই এলাকার নেতৃবৃন্দদের মাধ্যমেই কিন্তু নেতার কাছে মেসেজ যায় এবং তাকে বলেই কিন্তু এই কাজগুলো আনা হয়, যেন আমার এই এলাকায় এই কাজটা করা দরকার। আমার এলাকার মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে আমরা যেহেতু নদী ভাঙ্গার লোক, আমাদের যে বেড়িবাঁধটা হয়েছে আপনারা জানেন, তৎকালীন সরকারের আমলে যেভাবে বেড়িবাঁধটা হওয়ার কথা ছিল বা যেভাবে আপনার এই জায়গায় টেন্ডার দিয়েছে, এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। এখানে লোক দেখানো ন্যূনতম কিছু কাজ করেছে। তো কিরণ ভাই যদি এমপি হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি আনে, তাহলে আমরা এই নড়িয়া থেকে আপনার সখীপুর তারাবনিয়া পর্যন্ত যে বেড়িবাঁধের একটা পরিকল্পনা আছে, স্থায়ী বেড়িবাঁধ, সেটা আমাদের নেতাই করবে। এবং আমরা যে জায়গায় যতটুক কাজ করা দরকার, আমরা নেতাকে ওভাবে বলে আমাদের এলাকা সেভাবে আমরা উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বিএনপি বিগত দিনে আপনার এই স্বাধীনতার পর থেকে নড়িয়াতে বিএনপির কোনো এমপি ছিল না। তো বিএনপি যদি ক্ষমতায় থাকে আর যদি বিএনপির এমপি যদি থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে শফিকুর রহমান কিরণকে দ্বিতীয় নির্বাচনে আমার মনে হয় না যে আর ভোট চাইতে যাইতে হবে। তার কারণ শফিকুর রহমান কিরণ উনি এমপি না, তারপরও নড়িয়া সখীপুর যে কাজ করেছে বেসরকারিভাবে, সেটা একটা এমপির থেকে কম না, অনেক কাজ করেছে। যখন উনি সখীপুর, বেদেরগঞ্জ, ডামুড্ডা, যখন উনি আব্দুল রাজ্জাকের সাথে নির্বাচন করেছে, ওই নির্বাচনী এলাকা তার ওটা ছিল। আমাদের নড়িয়াতে কর্নেল শওকত আলী ছিল। আপনারা দেখেন আজকে সখীপুরে আজকে দুটা কলেজ আছে, হাবিবুল্লাহ কলেজ, শফিকুর রহমান কিরণের প্রতিষ্ঠিত কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, এতিমখানা, এগুলা কিন্তু কিরণ সাহেবের হাত ধরেই কিন্তু এই সখীপুরে এই উন্নয়নগুলো হয়েছে। এরপর 2008 সালে যখন নির্বাচনী এলাকা শফিকুর রহমান কিরণের আপনার এই নড়িয়া ইনক্লুড করা হলো, তখন থেকে উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এটা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ যারা, তারা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছে যে না, শফিকুর রহমান কিরণ উনি ব্যক্তিগতভাবে একজন সফল ব্যক্তি এবং ওনার কথা এবং কাজ এক। আগামী নির্বাচনে আশা করি যে নড়িয়ার জনগণ কিরণ ভাইকে যদি ভোট দেয়, তাহলে বঞ্চিত হবে না। একটা বারের জন্য হলো কিরণ ভাইকে সুযোগ দেওয়া হোক, যেন দেখুক কিরণ ভাই কাজ করে কি করে না। তো আমরা আগামীতে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি, মানুষের ধারে ধারে যাচ্ছি, কিরণ ভাইয়ের সালাম পৌঁছে দিতেছি এবং কিরণ ভাইও আপনার প্রচন্ডভাবে প্রত্যেকটি এলাকায় এবং আগামীতেও আপনার প্রতিটি বাড়িতে বাড়িতে সে যাবে। সখীপুরে কিরণ সাহেব যেমন প্রতিটি ঘরে ঘরে চিনে, এই নড়িয়া তো শফিকুর রহমান কিরণ রে প্রতিটি ঘরে ঘরে চিনবে। আশা করি আমরা সেই পর্যায়ে এবং এই আলোকেই আমরা কাজগুলো করতেছি, যেন কিরণ ভাইকে যেন প্রতিটি লোক চিনতে পারে। আমরা আম জনতার কাছে কিরণ সাহেবকে পৌঁছে দিতে চাই, এই আমাদের লক্ষ্য।